হ্যালো স্টুডেন্টস, ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উদ্ভাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামের উইকলি 2 এর ম্যাথ কোশ্চেনটা সমাধান করব, যেটার টপিক হচ্ছে বৃত্ত। তো তোমরা যদি আমার অন্যান্য উইকলি সলভগুলো দেখতে চাও বা এই প্রোগ্রামের অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চাও, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো উইকলি 2 এর কোশ্চেনও বলা যায় সহজ হয়েছে। সো যেহেতু সহজ হয়েছে, সো আমি ইন্টারেস্টিং প্রবলেমগুলো একটু আগে করাতে যাই, সিরিয়ালি না, যে আমি একটু ইন্টারেস্টিং প্রবলেমগুলো আগে দেখাই, কজ আমি জানি যে তোমরা শেষের দিকে থাকবে না। সো ভালো প্রবলেমগুলো আগে করাই দিই, ঠিক আছে? আচ্ছা, তো কি যেন করতে চাইছিলাম, দেখো এই প্রবলেমটা একটু ইন্টারেস্টিং। দেখো এখানে কি বলছে, প্রশ্নটা দেখো, একটা সার্কেল, সেই সার্কেলের বৃত্তের কেন্দ্রে এত কোণ উৎপন্নকারী এবং এত রেখা এর সমান্তরাল জ্যায়ের সমীকরণ বের করতে হবে। সো আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ দিছে, সেই সমীকরণে একটা জ্যায়ের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে, যেই জ্যাটা কেন্দ্রে এই পরিমাণ কোণ উৎপন্ন করে অ্যান্ড সেই জ্যাটা এই রেখাটার প্যারালাল হয়, এরকম একটা জ্যায়ের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা একটা বৃত্ত আঁকি, বৃত্ত আঁকার মাধ্যমে আমরা শুরু করি। ধরা যাক এই হচ্ছে কি আমার বৃত্ত এবং এইটা হচ্ছে কি আমার সেই জ্যা। তাহলে এই জ্যা করছে কি, এই যেটা করছে সেটা হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে সে, এই মনে করা যাক এটা হচ্ছে কি কেন্দ্রে সে এই পরিমাণ কোণ উৎপন্ন করছে। তো ধরা যাক এই যে কোণটা, এই কোণটাকে আমি থিটা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ কোণটা হচ্ছে গিয়ে থিটা। আমি যেটা করতে চাচ্ছি, কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর একটা লম্ব এঁকে দিতে চাচ্ছি। কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকলে যেটা হয়, মধ্যবর্তী যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, তাই না? সো কোণটা হচ্ছে গিয়ে, ধরা যাক এই কোণটা হচ্ছে গিয়ে ফাই। তাহলে থিটা সমান সমান যদি হয় 2 tan ইনভার্স 8 ডিভাইডেড বাই 15, তাহলে ফাই সমান সমান কত হবে? ফাই সমান সমান হবে শুধু tan ইনভার্স 8 ডিভাইডেড বাই 15। আমাদের কাছে আর কি ইনফরমেশন আছে? এই জ্যায়ের সমীকরণ জানা আছে, সেই জ্যায়ের প্যারালাল ইকুয়েশন জানা আছে, প্যারালাল লাইনের ইকুয়েশন জানা আছে। সো এইটার প্যারালাল ইকুয়েশনটা কি হবে? 5x - 12y, 5x - 12y, এবং এখানে 40 এর জায়গায় আমি একটা ধ্রুবক ধরে নিব। ধরা যাক সেই ধ্রুবকটা হচ্ছে গিয়ে কি, ঠিক আছে? আচ্ছা, আমরা কি কি জানি বলতো? বৃত্তের সমীকরণ থেকে ওর কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। সো সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধটা চট করে একটু বের করে নিই। এইটা হচ্ছে গিয়ে আমার সেই সমীকরণ বৃত্তের। সো এইখান থেকে আমি কেন্দ্রটা একটু বের করে নিই। কেন্দ্রটা হচ্ছে কত? এক্স এর সহকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহকে -2 দিয়ে ভাগ। সো এটা আসবে 7, ওটা আসবে -13। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটা হচ্ছে √g² + f² - c। সো জি এর ভ্যালু হচ্ছে কি আমার 7, ধরা যাক 7²। আমি প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতেছি না। 13² - c এর বেলায় চিহ্নটা দেখতে হবে। সো সি এর চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 71। সেটা হিসাব নিকাশ করলে কত হয় বলো, চট করে একটু বলো। ওকে, সো এটা যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে 49 প্লাস 169 প্লাস 71, যেটার স্কোয়ার রুট করলে আসতেছে 17। সো এটার রেডিয়াস হচ্ছে গিয়ে 17। ওকে, তার মানে হচ্ছে গিয়ে এতটুকু হচ্ছে গিয়ে 17। আমরা কাজ করি, আমরা এই কেন্দ্র থেকে, কেন্দ্রটা কত? 7, -13। কেন্দ্র থেকে এই যে জ্যা, এটা লম্ব দূরত্বটা বের করার ট্রাই করি। লম্ব দূরত্বটা যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে কিন্তু লম্ব দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে আমরা এই ধ্রুবক কে এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ধরা যাক এই লম্ব দূরত্ব, এইটা হচ্ছে গিয়ে ডি ধরে নিলাম। ওকে, সো এইখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এই সমকোণী ত্রিভুজে আমরা কি কি জানি? একটা অ্যাঙ্গেল জানি, আলফা, আলফার ভ্যালুটা আমরা জানি। ওকে, এইটা হচ্ছে গিয়ে আমাদের কি, অতিভুজ, সমকোণে অপোজিটে আছে, এবং এইটা হচ্ছে গিয়ে কোণের সন্নিহিত বাহু। তাহলে কোণের সন্নিহিত বাহু জানা আছে, অতিভুজ জানা আছে, তাহলে cos থিটা বা cos ফাই থেকে কি লিখতে পারি বলো? cos ফাই সমান সমান হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, তো d ডিভাইডেড বাই 17, d ডিভাইডেড বাই 17। তাহলে ফাই এর ভ্যালুটা আমরা বসাই, ফাই এর ভ্যালুটা চলে আসতেছে tan ইনভার্স 8 ডিভাইডেড বাই 15।
এটা চলে আসতেছে d ডিভাইডেড বাই 17। আচ্ছা, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের যেই রুল আমরা জানি, আমরা চাইলে ট্যান ইনভার্সটাকে কস ইনভার্সে কনভার্ট করতে পারি। যদি কস ইনভার্সে কনভার্ট করি তাহলে কস আছে, কস ইনভার্স আছে, সো আমাদের এখান থেকে এক্স পাবো, তাই তো? তাহলে ট্যান ইনভার্সটাকে কস ইনভার্সে কনভার্ট করো। এটা কস, এটাকে তুমি কস ইনভার্স লিখতে পারো। কস ইনভার্স লিখলে কত হবে বলো? এটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলি, তাই না? ঝামেলা না করে একটা ত্রিভুজ এঁকে ফেলি। যেহেতু এটা ট্যান, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি হয় তোমার সেই অ্যাঙ্গেলটা, তাহলে লম্ব হচ্ছে 8, ভূমি হচ্ছে গিয়ে 15। অধিভুজ কত আসতেছে? লম্ব 8, ভূমি 15 হলে অধিভুজ সম্ভবত 17 হয়। 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার রুট ওভার অ্যান্সার, রাইট? এটা হচ্ছে 17। এটা হচ্ছে কি 17। তো যেহেতু এটা হচ্ছে কি তোমার 17, দ্যাট মিনস এখানে তুমি কস ইনভার্স ভূমি বাই অতিভুজ লিখতে পারো। ভূমি হচ্ছে গিয়ে তোমার 15, অতিভুজ হচ্ছে 17। এটা সমান d ডিভাইডেড বাই 17। এইখান থেকে cos cos ইনভার্স চলে গেল, 17 17 চলে গেল, d এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। d এর ভ্যালুটা হচ্ছে 15, রাইট? d এর ভ্যালুটা জানা আছে। এখন আমি কি করব? আমার এই কেন্দ্র জানা আছে, কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব জানা আছে। তাহলে কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সুন্দর মতো আমার এই সমীকরণের k এর ভ্যালুটা চলে আসবে। তো সেটাই করা যাক। ওকে, সো আমরা এখন যেটা করতে যাচ্ছি, কেন্দ্র হচ্ছে 7, -13, এইটা থেকে 5x - 12y প্লাস k, এটা দূরত্ব বের করবে এবং সেই দূরত্বটা ইকুয়ালস টু d হবে। তাহলে দূরত্ব নির্ণয় সূত্র যেটা বলে বিন্দু দিয়ে রেখাকে সিদ্ধ করতে হবে। তাহলে 5 × 7 - 12 ইন্টু y এর ভ্যালু হচ্ছে -13 প্লাস k ডিভাইডেড বাই কত? 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু d, এবং d এর ভ্যালু হচ্ছে কত বের করছি আমরা? 15 বের করছি। এটা হচ্ছে গিয়ে 15। সো এইখান থেকে তোমার আসতেছে 5 × 35 প্লাস 13 আর 12 গুণ করলে কত হচ্ছে? 13 × 12 156 প্লাস k, এটা সমান সমান 15 সাথে 13 গুণ করলে কত হচ্ছে? 15 × 13, ভ্যালু হচ্ছে 195। ওকে, সো তোমার k এর যে ভ্যালুটা আসবে, সেই k এর ভ্যালুটা আসতেছে 35 প্লাস 156 মাইনাস 159, প্লাস মাইনাস 195। তাহলে এখান থেকে k এর দুইটা ভ্যালু পাবা, রাইট? k এর একটা ভ্যালু আসতেছে কত? এটা যদি মাইনাস নিয়ে এটা যদি প্লাস নিই, k এর একটা ভ্যালু আসে 4, এবং k এর আরেকটা ভ্যালু কত আসে? -195 -191 -386। সো এই যে ভ্যালুগুলো আমরা পাইলাম, এই ভ্যালুগুলো আমরা যদি এই যে সমীকরণটা জানা আছে সমীকরণটাতে বসাই, এই ভ্যালুগুলো যদি এই k এর জায়গায় বসাই দেই, তাহলে কিন্তু সুন্দর মতো আমাদের সমীকরণটা চলে আসবে। সো আমার কাছে মনে হয়েছে যে 2 সেট প্রশ্ন কালেকশন করছে, তার ভিতরে এইটা একটু ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, এরপরে দেখা যাক কি আছে। এখানে প্রশ্ন যেটা বলছে যে একটা বৃত্ত 1,2 বিন্দু দিয়ে যায়, একটা বৃত্ত 1,2 বিন্দু দিয়ে যায়, বৃত্তের কেন্দ্রগামী দুইটা ব্যাসের সমীকরণ জানা আছে। তাহলে বৃত্তের কেন্দ্রগামী যদি দুইটা ব্যাসের সমীকরণ জানা থাকে, তাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা হবে আমাদের কেন্দ্র। দ্যাট মিনস ব্যাসের সমীকরণ এইটা এবং এইটা, এদেরকে যদি আমি সেট সমাধান করি, এবং এইটা দুইটাকে যদি সমাধান করি, তাহলে যেই বিন্দুটা আসবে সেই বিন্দুটা হবে আমার কেন্দ্র। সমাধানটা অবভিয়াসলি আমরা ক্যালকুলেটরে করবো, এবং সমাধান করলে দেখা যাচ্ছে যে ভ্যালুটা আসতেছে 3 4। ঠিক আছে, কেন্দ্র 3 4 আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, কেন্দ্র 3 4 জানা আছে, পরিধিস্থ একটা বিন্দু জানা আছে, এটা হচ্ছে পরিধিস্থ একটা বিন্দু। তাহলে কেন্দ্র যদি জানা থাকে, পরিধিস্থ বিন্দু যদি জানা থাকে, তাহলে এই দুইটা পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হবে আমাদের রেডিয়াস। তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে? আর এর ভ্যালু দাঁড়াচ্ছে এইটার সাথে এইটার দূরত্ব, 3 - 1 হোল স্কোয়ার প্লাস 4 - 2 হোল স্কোয়ার, দ্যাট ইজ 2 স্কোয়ার 2 স্কোয়ার, তার মানে হচ্ছে গিয়ে 8, তার মানে হচ্ছে গিয়ে 2√2। আচ্ছা, রেডিয়াসও পেয়ে গেলাম, কেন্দ্রও পেয়ে গেলাম। প্রশ্ন হচ্ছে বৃত্তের এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। সো কেন্দ্র জানা আছে, ব্যাসার্ধ জানা আছে, বৃত্তের সমীকরণ বের করব, সেখান থেকে জি বের করব, সি বের করব, এবং এক্স অক্ষের খণ্ডিতাংশ পেয়ে যাব। বৃত্তটা কি হবে? বৃত্তটা দাঁড়াচ্ছে x - 3 হোল স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু
2√2 হোল স্কোয়ার। সো এটাকে তুমি যদি সলভ করো তাহলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y, 9 আর 16 25, 25 থেকে 8 বিয়োগ করলে আসতেছে 17, সো এখানে আসতেছে প্লাস 17 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমাদের লাগবে এক্স অক্ষের খণ্ডিতাংশ, রাইট? এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে কি? হচ্ছে 2√g স্কোয়ার মাইনাস সি। তাহলে সমীকরণ থেকে আমাদের জি লাগবে এবং সি লাগবে, সমীকরণ থেকে আমাদের জি লাগবে এবং সি লাগবে। ওকে, সো জি মানে কি? জি মানে হচ্ছে গিয়ে এক্স এর যে সহগ সেটাকে ভাগ করতে হবে 2 দিয়ে, তার মানে জি এর ভ্যালু হচ্ছে গিয়ে -3। ম্যাটার করে না কারণ জি এর উপর একটা স্কোয়ার আছে। আর সি কোনটা? সি হচ্ছে এই ধ্রুবপদটা। তাহলে এখানে জি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে কি তোমার -3 এবং সি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 7, ঠিক আছে, 17। সি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 17। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই অঙ্কটার বেলায় যেটা হয় যে তোমার 2√g স্কোয়ার মানে সি, এটা যদি তুমি একটু ক্যালকুলেট করো তাহলে এটা হয় জি স্কোয়ার মানে হচ্ছে কি -3 স্কোয়ার এবং সি এর ভ্যালু হচ্ছে -17। সো হিসাব নিকাশ করলে দেখো 2√9 - 17 স্কোয়ার রুটের ভিতরে একটা নেগেটিভ নাম্বার চলে আসতেছে। স্কোয়ার রুটের ভিতর নেগেটিভ নাম্বার চলে আসা মানে হচ্ছে গিয়ে এই যে বৃত্তটা আমরা পাইছি সেই বৃত্তটা বেসিক্যালি এক্স অক্ষকে টাচ করবে না, ছেদও করবে না, এটা এক্স অক্ষের উপর দিয়ে যাবে অথবা নিচ দিয়ে যাবে। যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে খণ্ডিতাংশ পাওয়া যায়, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি হয়? জি স্কোয়ার মানে সি এর ভ্যালু 0 হয়। আর যদি এক্স অক্ষের উপর দিয়ে যায় বা নিচ দিয়ে যায় সেক্ষেত্রে জি স্কোয়ার সি এর চেয়ে ছোট হয়। ঘটনা কি ঘটছে এখানে? জি স্কোয়ার গ্রেটার দেন সি হলে তুমি পাবা খণ্ডিতাংশ, জি স্কোয়ার ইকুয়ালস টু সি হলে তুমি পাবা কি? স্পর্শ করবে, তাই তো? স্পর্শ করবে। এবং জি স্কোয়ার যদি সি এর চেয়ে ছোট হয়ে যায় সেক্ষেত্রে এক্স অক্ষের উপর বা নিচে দিয়ে যাবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ব্যাপারটা এটাই ঘটছে যে আমাদের স্কোয়ার রুটের ভিতর নেগেটিভ নাম্বার আসতেছে বা সোজা বাংলা জি স্কোয়ার সি এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি এক্স অক্ষের উপর বা নিচ দিয়ে যাবে, এক্স অক্ষের খণ্ডিতাংশ আমরা পাবো না। তাহলে এখানে বলছে যে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, এটা কিন্তু জিরো লেখা যাবে না, জিরো লেখা যাবে না। জিরো লেখা মানে কি? জিরো লেখা মানে হচ্ছে গিয়ে এক্স অক্ষের খণ্ডিতাংশ তুমি যদি জিরো লেখো দ্যাট মিনস বৃত্তটা এক্স অক্ষকে টাচ করছে, ঠিক আছে? খণ্ডিতাংশ জিরো এই কেসে আসবে, সেকেন্ড কেসে আসবে। সো এই কেসটা আমরা নিব না, বৃত্তটা এক্স অক্ষকে টাচ করে নাই। তাহলে আমরা কি লিখবো? খণ্ডিতাংশের দৈর্ঘ্য পাওয়া যাবে না, কারণ এটাই লিখবো, এই কথাটাই লিখবো, অ্যাকচুয়ালি যে কথাটা লিখছি এই কথাটাই লিখবো যে এই ক্ষেত্রে বৃত্তটি এক্স অক্ষের উপর বা নিচ দিয়ে যাবে যার কারণে খণ্ডিতাংশ পাওয়া সম্ভব নয়, ঠিক আছে? তুমি কিন্তু জিরো লিখে দিও না, জিরো লিখে দেওয়া মানে কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করা বোঝায়। ওকে ফাইন, আই হোপ ইটস ক্লিয়ার। আমরা পরের প্রশ্নটাতে যাই, যেটা বলছে একটা বৃত্তের সমীকরণ দিছে। দেখো প্রশ্নটা একটু দেখো, ভিডিও পজ করে তোমরা চাইলে প্রশ্ন সমাধান করার ট্রাই করতে পারো। এইখানে যে বৃত্তটা আছে সেই বৃত্তের যেই যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমান্তরাল এবং 1,2 বিন্দু হতে এত একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কাছে একটা বৃত্ত আছে, ধরা যাক এটার একটা জ্যা আছে এবং সেই জ্যায়ের মধ্যবিন্দুটা দেওয়া আছে, সেই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে -2,3, এটা হচ্ছে -2,3, ঠিক আছে? কি বলছে? এই জ্যায়ের সমান্তরাল একটা জ্যায়ের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। সো এই জ্যায়ের সমান্তরাল একটা রেখা ধরা যাক এইটা। এখন বলছে কি এই রেখাটা আবার কি করছে? 1,2 থেকে দূরত্ব হবে 5.5। তো ধরা যাক এখানে আছে 1,2 বিন্দু, 1,2 বিন্দুটা এখানে এবং এইখান থেকে তোমার যে লম্ব দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে 5.5, দ্যাট মিনস 11 ডিভাইডেড বাই 2। তাহলে এই হচ্ছে কন্ডিশন। প্রশ্ন হচ্ছে যে এই রেখাটার সমীকরণ কত, অর্থাৎ জ্যায়ের সমীকরণ না, জ্যায়ের সমান্তরাল যে রেখাটা সেটা সমীকরণ কত। তাহলে এই যে রেখাটা আমরা বের করতে চাই তার ঢাল বের করলেই হচ্ছে। সেই ঢাল কিভাবে পাবো? এই জ্যায়ের ঢালের সমান হবে। জ্যায়ের ঢাল কিভাবে পাবো? কেন্দ্র জানা আছে আমাদের বৃত্তের, যেহেতু আমার সমীকরণ জানা আছে সো কেন্দ্র জানা আছে। কেন্দ্র হচ্ছে -3/2, এটা হচ্ছে কত? 5/2।
তাহলে কেন্দ্র থেকে এটা যদি সংযোগ করে দিই আমরা জানি যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। সো আমরা এই কেন্দ্র এবং জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার ঢাল বের করব। ঢাল বের করলে সেইখান থেকে লম্বরেখার কনসেপ্ট দিয়ে জ্যায়ের ঢাল পাবো। জ্যায়ের ঢাল পাইলে সেই ঢাল আবার এই রেখাটার ঢালের সমান হবে। ক্লিয়ার? নাম দিয়ে দাও, এটার নাম দাও ও, এটার নাম দাও এ। তাহলে লিখতে সুবিধা হবে এম ও এ, অর্থাৎ ও এ রেখার ঢাল। এটা হচ্ছে কোটির অন্তর বাই ভুজের অন্তর। তাহলে 5/2 - 3 ডিভাইডেড বাই -3/2 মাইনাস হচ্ছে গিয়ে মাইনাস মাইনাসে +2। সেটা হিসাব নিকাশ করলে কত আসে বলো? 5 - 8, 5 - 6, তাই তো? 5 - 6, আর এখানে আসতেছে -3 + 4। তাহলে উপরে আসতেছে আমার -1, নিচে আসতেছে আমার +1, তার মানে এটা হচ্ছে কি -1। আচ্ছা, তাহলে একবারে বলি, ওই রেখার ঢাল যদি -1 হয় তাহলে জ্যায়ের ঢাল হবে তোমার +1। যেহেতু তোমার ঢালের গুণফল -1, তাহলে জ্যায়ের ঢাল হবে +1। এইটা +1 হওয়া মানে এর সমান্তরাল যে রেখা সেটাও +1। তাহলে আমরা একবারে বলি নির্ণেয় রেখার ঢাল এটা হচ্ছে +1। ঠিক আছে, প্লাস না দিলে হতো +1। আচ্ছা, সো +1 ঢাল বিশিষ্ট যে কোনো রেখা কি হবে? রেখাটি আমরা ধরতে পারি এইভাবে y = x + c, বা এইভাবে ধরতে পারি x - y x - y + c = 0। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও। এখন এই যে রেখাটা অর্থাৎ 1 নম্বর সমীকরণ 1,2 থেকে এই রেখাটার দূরত্ব হবে 11/2 এর সমান। তাহলে এখান থেকে আমি ধ্রুবপদটার ভ্যালুটা পেয়ে যাব। তাহলে তোমার 1,2 থেকে তুমি যদি x - y + c = 0 এর দূরত্ব বের করো, সেই দূরত্বটা হবে কিরকম? সিদ্ধ করো 1 - 2 + c ডিভাইডেড বাই 1² + 1², এটা সমান সমান হবে 11/2। তাহলে এখান থেকে আমার আসতেছে কত? c - 1 আর এখান থেকে আসতেছে √2, এখানে আসছে 11/2। তাহলে কাটাকাটি করলে 11/2 হবে। তাহলে c এর ভ্যালুটা হবে কি? 11/2, তার সামনে হবে প্লাস মাইনাস, এই -1টা ওই সাইডে যে হয়ে যাবে +1। তাহলে তোমার রেখার সমীকরণে বসাও, এই ভ্যালুটা নিয়ে এসে এখানে বসাও। বসালে তোমার নির্ণেয় সমীকরণ কি হবে? নির্ণেয় সমীকরণটা হবে x - y + c, এবং c এর ভ্যালু কত? c এর ভ্যালু হচ্ছে 1 ± 11/2 = 0। দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা কি বললো? দেখাইতে হবে এত রেখা এবং এত বৃত্ত এবং এত বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। দেখাইতে হবে যে দুটো বৃত্তের সমীকরণ দিয়েছে, তারা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। আচ্ছা, এবং আমাদেরকে আরো কি করতে হবে? অতঃপর এদের সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে গিয়ে কি, ঝামেলা আসলে তেমন কিছু না। ধরা যাক হচ্ছে এই দুইটা হচ্ছে গিয়ে আমার বৃত্ত। ঠিক আছে, এই দুটো হচ্ছে গিয়ে বৃত্ত, এবং এদের তোমার সাধারণ স্পর্শক বেসিক্যালি আছে 3টা। যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক হয় 3টা। ঠিক আছে, তো এইখানে সম্ভবত যেটা চাইছে, অ্যাকচুয়ালি তুমি যদি 3টা স্পর্শক বের করতে চাও অঙ্ক বড় হয়ে যাবে। তোমার সরল সাধারণ স্পর্শক আছে 2টা, এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শকটা। তো এইটা বের করা সহজ। এইটার ইকুয়েশনটা হচ্ছে s1 - s2 = 0, যেখানে s1 হচ্ছে প্রথম বৃত্তের সমীকরণ, s2 হচ্ছে দ্বিতীয় বৃত্তের সমীকরণ। তুমি যদি প্রথম বৃত্তের সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তেরটা বিয়োগ করে দাও, অর দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দাও, তাহলে সাধারণ স্পর্শকের সমীকরণটা চলে আসবে, যেটা হবে এইটা। এটা ছাড়াও আরো 2টা সমীকরণ কিন্তু আছে। এখন সেই 2টা বের করতে গেলে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগবে। আই হোপ এখানে ওইটা চাই নাই, কারণ ওইটা হচ্ছে গিয়ে একাই একটা অঙ্ক এবং ওটা করতে জায়গাও অনেক বেশি লাগে। যাই হোক, তো এইখানে আমার একটা কেন্দ্র আছে, এটা হচ্ছে C1, এইখানে একটা কেন্দ্র আছে সেটা হচ্ছে C2, এবং এদের সংযোজক সরল রেখা যেটা R1 R2। তাহলে যদি C1 C2 যদি R1 + R2 এর সমান হয়, এটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত। বহিস্থভাবে
স্পর্শ করার শর্ত। ওকে, তাহলে আমরা কি করব, C1 C2 বের করব, দ্যাট মিন্স দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করব। তাহলে আগে C1 বের করি। C1 মানে হচ্ছে প্রথম বৃত্তটার কেন্দ্র, যেটাকে x কে -2 y এর সহগকে -2 দিয়ে ভাগ করো, তাহলে চলে আসতেছে আমার -1 এবং এটা চলে আসতেছে 2। C2 কত? C2 হচ্ছে দ্বিতীয়টার সহগকে ভাগ করো -2 দিয়ে, তাহলে আসতেছে 11, আর y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আসতেছে 7, এটা হচ্ছে C2। তাহলে C1 C2 অর্থাৎ দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, যেটা আসতেছে 11 + 1 হোল স্কয়ার 7 - 2 হোল স্কয়ার, তাহলে 12 স্কয়ার 5 স্কয়ার, তার মানে 13, তাই তো? হচ্ছে কি 5 বার হলে 13 হয়, এটা হচ্ছে 13। ওকে, R1 বের করি। R1 সমান সমান হচ্ছে গিয়ে প্রথম বৃত্তের ব্যাসার্ধ। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হবে তোমার 1 স্কয়ার প্লাস -2 স্কয়ার মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 44, তাহলে এখানে +44 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে বলো, 44 আর 4 48 আর 1 49 এর বর্গমূল হচ্ছে গিয়ে 7। আর এখানে R2 হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। সো দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমার কত হচ্ছে 11 এর বর্গ, 7 এর বর্গ মাইনাস হচ্ছে ধ্রুবপদ হচ্ছে 134, তাহলে -134। সেটা কত আসে হিসাব নিকাশ করলে 121 আর 49 থেকে 134 বাদ দিলে এটা আসবে হচ্ছে গিয়ে 5, ঠিক আছে? 6 আসবে, 6 আসবে তো, মানে স্পর্শ করাইতে হবে, এই জন্য আসলে আমি 6 লিখলাম। কত 121 প্লাস হচ্ছে গিয়ে 49 মাইনাস 134, ঠিক আছে 36। ওকে, সো 6, নাহলে তো স্পর্শ করবে না। এখন দেখো দুইটার যে যোগফল 7 আর 6, দুইটার যোগফল হচ্ছে গিয়ে 13, যেটা আমার এই কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে। সো আমরা এইখান থেকে বলতে পারি যে যেহেতু R1 প্লাস R2 ইজ ইকুয়ালস টু C1 C2, তার মানে গিয়ে কি বৃত্ত দুই পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, ঠিক আছে? গেল, এটা গেল একটা পার্ট। তোমাদের লিখতে হবে, কিন্তু আমি লিখতেছি না, তোমাদের লিখতে হবে। ওকে, তাহলে সেকেন্ড পোর্শন কি? সেকেন্ড পোর্শন হচ্ছে সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে সাধারণ স্পর্শক যেটা, সাধারণ স্পর্শকটা হবে S1 - S2 = 0। সো তুমি যখন দুইটা সমীকরণকে বিয়োগ করবা, x² y² ক্যান্সেল আউট হয়ে যাবে, বিয়োগ করলে দুইটা কাটাকাটি হয়ে যাবে। যদি কাটাকাটি না যায় তাহলে কি করব? কাটাকাটি যাইতেই হবে, ঠিক আছে? সরল রেখার সমীকরণ পাইতে গেলে কাটাকাটি যাইতেই হবে। তো কখনো কখনো হয় কি, মনে করো একটা সমীকরণের সাথে 2 গুণ করা আছে, 2x² + 2y² + সামথিং, আর একটাতে মনে করো x² + y² সামথিং। তো এখন বিয়োগ করলে কিন্তু কাটা যাবে না। তোমাকে করতে হবে কি, দুইটা বৃত্তের x² y² সহগ সমান বানাইতে হবে, প্রিফারেবলি 1 বানাইতে হবে, ঠিক আছে? x² y² সহগ 1 বানানোর পর বিয়োগ করবা, তাহলে x² y² কাটা যাবে। কাটা যাওয়ার পর কি থাকে দেখো, এখানে 2x থেকে যদি আমি 22x বিয়োগ করি, তাহলে যোগ হয়ে যাবে 2 আর 22 24x হয়ে যাবে, -4y + 14, -4 + 14, তাহলে +10y, 10y। আর কি থাকতেছে বলো, -44 -134, -44 -134, তাহলে আসতেছে -178, এটা চলে আসতেছে হচ্ছে -178 = 0। সো ভাগটা মনে হচ্ছে করা যাবে সুন্দর, 2 তে তো ভাগ করাই যায় ডেফিনেটলি। 2 দিয়ে ভাগ করলে আসে 12x 5y -89, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, ঠিক আছে? আর তুমি যদি সরল সাধারণ স্পর্শক দুটো বের করতে চাও, ওখানে কিন্তু কাহিনী আছে। কাহিনীটা কিরকম, তোমার আরো দুইটা স্পর্শক হতে পারে, এই বরাবর একটা, এই বরাবর একটা, ঠিক আছে? তো এখানে একটা ছেদ বিন্দু পাওয়া যায়। সেই ছেদ বিন্দুটা কি হয়, বহিস্থভাবে স্পর্শের ক্ষেত্রে ছেদ বিন্দুটা কি করে, R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করে, সংযোজক সরলরেখাকে বহির্বিভক্ত করে। সো বহির্বিভক্তের কনসেপ্ট থেকে এখানে বিন্দুটা বের করতে হবে। বিন্দুটা বের করার পর এই বিন্দু থেকে যে কোনো একটা বৃত্তের যে দুটো স্পর্শক আঁকা যায়, সেই দুটো স্পর্শক নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র দিয়ে করতে হবে। সে এত কাহিনী করার দরকার নেই, একটা সমীকরণ তোমরা বের করবা, কারণ ওটা যদি করতে চাও তাহলে অনেক সময় লাগবে। ওকে, নেক্সট। এখানে দেখো কি বলছে, একটা গাড়ির পিছনের চাকা, এটা প্রশ্নটা দেখো, একটা গাড়ির পিছনের চাকা সমীকরণ দেওয়া আছে, পিছনের চাকার সমীকরণ দেওয়া আছে। কি বলছে, চাকার উপর সর্বনিম্ন ভুজ সংবলিত বিন্দুগামী স্পর্শ
ও সর্বনিম্ন কোটি সংবলিত বিন্দুগামী স্পর্শক দুইটার যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুগামী ব্যাসের সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রশ্নটা অনেক বড়, বাট প্রশ্নটা সহজ। প্রশ্নটা বড় বাট অঙ্কটা ছোট, ঠিক আছে? প্রশ্নটাই বড় বাট অঙ্কটা ছোট। আমরা এক কাজ করি, আমাদের বৃত্ত জানা আছে, বৃত্তের সমীকরণ জানা আছে, সেটা কেন্দ্রটা একটু বের করে ফেলি চট করে। কেন্দ্রটা হচ্ছে 3,6, কেন্দ্রটা হচ্ছে 3,6, এটা হচ্ছে 3,6। এখন বলছে যে তোমাকে সর্বনিম্ন ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শক আঁকতে হবে, সর্বনিম্ন কোটি বিশিষ্ট বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। এই দুটো স্পর্শক যে বিন্দুটাতে ছেদ করবে, সেই বিন্দু দিয়ে যে ব্যাস গেছে, সেই ব্যাসের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে সর্বনিম্ন ভুজ তোমরা হয়তো বুঝতে পারতেছো, ফিগার দেখে বুঝতে পারতেছো, সর্বনিম্ন ভুজ আসলে এইখানে হয়, ঠিক আছে? কারণ এটা হচ্ছে লেফট মোস্ট পয়েন্ট। তাহলে সর্ববামে বা লেফট মোস্ট পয়েন্ট যেটা, সেখানেই তো সর্বনিম্ন ভুজ হবে। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন ভুজ বিশিষ্ট বিন্দু। আর সর্বনিম্ন কোটি হবে কোথায়? এইখানে একবারে লোয়েস্ট পয়েন্ট যেটা, সেই পয়েন্টটা হচ্ছে সর্বনিম্ন কোটি বিশিষ্ট বিন্দু। তাহলে এটা সর্বনিম্ন কোটি বিশিষ্ট বিন্দু, এটা সর্বনিম্ন ভুজ বিশিষ্ট বিন্দু। এখানে করতে হবে কি? স্পর্শক আঁকতে হবে। তাহলে তুমি এখান থেকে এই স্পর্শক আঁকলা, এখান থেকে এই স্পর্শক আঁকলা। এই স্পর্শক এবং এই স্পর্শক যেই বিন্দুটাতে ছেদ করছে, সেই বিন্দু দিয়ে তোমাকে একটা ব্যাসের সমীকরণ আঁকতে হবে। সো এইটা হচ্ছে গিয়ে তোমার সেই ব্যাসের সমীকরণ। এখান থেকে তুমি যদি ব্যাস আঁকো, সো এই চলে গেল একটা ব্যাস, ঠিক আছে? চলে গেল একটা ব্যাস। তাহলে এটা ছিল আমার 3,6। ঘটনা হয়েছে যে তুমি যদি কেন্দ্র থেকে এই বিন্দুটা সংযোগ করে দাও এবং কেন্দ্র থেকে এই বিন্দুটা সংযোগ করে দাও, তাহলে যে ফিগারটা তুমি দেখতে পারতেছো সেটা হবে একটা বর্গ। এটা হবে একটা বর্গ। এবং যে ব্যাসটা তুমি দেখতে পারতেছো, সেই ব্যাসটা হবে গিয়ে বর্গটার একটা কর্ণ। তাহলে বর্গের যদি কর্ণ হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা জানি, অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তোমরা হয়তো অলরেডি বুঝতে পারছো যে তোমার এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, ঠিক আছে? তাহলে এই যে আমার কর্ণটা, এই কর্ণটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। যেহেতু এই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, এই স্পর্শকটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এই বিন্দুগামী যে কর্ণটা তুমি দেখতে পারতেছো, সেই কর্ণটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। হুইচ মিনস এই রেখাটার যে ঢাল, সেটা আমরা জানি, ঢালটা হচ্ছে 1। রেখার ঢাল কত? ঢাল হচ্ছে গিয়ে 1। ওকে, সো ঢাল যদি 1 হয়, ধরি, তাহলে ধরি এই যে আমার ব্যাসের সমীকরণ বের করতে হবে, তো তাহলে ধরি ব্যাসের সমীকরণ এটা হচ্ছে কি তোমার y = x + c। আমি ঢাল 1 ধরলাম, ঠিক আছে? এক ঢাল বিশিষ্ট একটা রেখা y = x + c। এই যে রেখাটা, সেইটা 3, বিন্দু দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়। যেহেতু এটা ব্যাস অবভিয়াসলি কেন্দ্র দিয়ে যাবে। তাহলে 3,6 দিয়ে এটাকে সিদ্ধ করে দাও। 3,6 দিয়ে আমি যদি এটাকে সিদ্ধ করি, তাহলে 6 = 3 + c। এখান থেকে তুমি c এর ভ্যালুটাও পেয়ে গেছো, c এর ভ্যালুটাও হচ্ছে 3। সো ফাইনালি তোমার ব্যাসের সমীকরণ হচ্ছে গিয়ে কত? ব্যাসের সমীকরণ হচ্ছে y = x + 3। That will be the answer. ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। এটা বইয়ের অঙ্ক, একবারে বইয়ের অঙ্ক। px + qy = 1 রেখাটা এত বৃত্তকে স্পর্শ করে, ফাইন। তাহলে p q বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে। একবারে বইয়ের অঙ্ক, স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে কি বলছে? এটার কেন্দ্র আমরা জানি, এটার কেন্দ্র হচ্ছে কত? 0, 0। ব্যাসার্ধ আমরা জানি, ব্যাসার্ধ হচ্ছে a। তাহলে কেন্দ্র থেকে তুমি যদি এই রেখাটা, যেহেতু এটা স্পর্শক, px + qy = 1, বা তুমি এখানে -1 দিতে পারো, -1 = 0। কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব বের করতে পারো তুমি। কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বা কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। তো এইখান থেকে এটা দূরত্ব যদি বের করো, সেই দূরত্বটা হবে a এর সমান। তাহলে দূরত্বটা আমরা বের করে ফেলি। বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হবে। 0 + 0 - 1 / p² + q², এটা সমান a। তাহলে এখান থেকে তোমার আসতেছে মডুলাস অফ -1, যেটা = 1। 1 / a, 1 / a, এটা সমান হবে √p² + q²।
তাহলে এখান থেকে আসতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা সমান সমান 1/a স্কোয়ার। তাহলে এটা গেল আমার সমীকরণ। এখন বলছে সঞ্চার পথ, পি কিউ বিন্দুর সঞ্চার পথ বের করতে হবে। সঞ্চার পথ বের করাটা খুবই সহজ। আমরা নর্মালি করি কি, এইচ কমা কে বিন্দুগামী সঞ্চার পথ বের করি এবং লাস্ট লাইনে যে এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই বসে, এখানে সেম কাজটা করতে হবে। পি কমা কিউ বিন্দুগামী সঞ্চার পথ, যে ইকুয়েশনটা আসছে, পি এর জায়গায় এক্স বসাও, কিউ এর জায়গায় ওয়াই বসাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1/a স্কোয়ার, অ্যান্ড দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ইজি। নেক্সট, এত রেখাটি এত বৃত্তের একটি জ্যা, একটা রেখা দিছে, রেখাটা হচ্ছে কি এই বৃত্তটার একটা জ্যা। উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। সোজা বাংলায়, এত বৃত্তের এই জ্যাটাকে ব্যাস ধরে আমরা আগে একটা বৃত্তের সমীকরণ বের করব। এতটুকু আগে করো, বৃত্তের সমীকরণটাকে বের করো, পরের পোর্শনটা পরে। তাহলে আমাদের হাতে একটা বৃত্ত আছে এবং আমাদের হাতে একটা জ্যা আছে। তাহলে এই বৃত্ত এবং এই জ্যায়ের ছেদবিন্দুগামী বৃত্ত আমরা বের করতে চাই, রাইট? তাহলে আমরা এরকম একটা বৃত্তের সমীকরণ বের করতে চাই, যেটার ব্যাস আবার হবে এই জ্যাটা। রাইট, এরকম। তাহলে যেটা করব, এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা আমরা আগে বের করি, ঠিক আছে? প্রদত্ত বৃত্ত, প্রদত্ত বৃত্ত না, এবারে সরাসরি নির্ণয় বৃত্তটা লিখি আমরা। নির্ণয় বৃত্ত, নির্ণয় বৃত্তটা হবে এই বৃত্ত, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস কে ইন্টু কি রেখা, রেখাটা হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই যে লাল কালারের যে বৃত্তটা, সেটা হচ্ছে কি তোমার হলুদ কালারের বৃত্ত এবং রেখাটার ছেদবিন্দুগামী বৃত্ত। দ্যাটস ওয়াই আমরা বৃত্ত প্লাস কে ইন্টু রেখা এই সব ফরম্যাটে লিখলাম, ফ্যামিলি অফ সার্কেল। ওকে, এখন কি করা যায়? আমরা একটা জিনিস জানি, যে যে বৃত্তটা আমরা বের করছি, যে লাল কালারের যে বৃত্ত, সেই বৃত্তটার ব্যাসের ইকুয়েশনটা আমরা জানি। তাহলে আমরা কাজ করতে পারি, এই বৃত্তটার কেন্দ্র বের করব। কেন্দ্র করার পর কেন্দ্রটা অবভিয়াসলি ব্যাসের উপরে থাকবে। সো কেন্দ্র বের করার পর সেটাকে ব্যাসের সমীকরণে বসাবো, বসে ওখান থেকে কে এর ভ্যালু পাবো। তাহলে এর কেন্দ্র বের করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত, 2k মাইনাস 10 ইন্টু এক্স মাইনাস 2y ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এর কেন্দ্র আসতেছে কত, এক্স এর সহকে -2 দিয়ে ভাগ দাও, -2 দিয়ে ভাগ দিলে আসতেছে 5 মাইনাস কে, এবং ওয়াই এর সহকে -2 দিয়ে ভাগ করো, -2k ওয়াই। তাহলে মাইনাস কে দিয়ে যদি ভাগ করি, -2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি আসতেছে, কে দিয়ে মাইনাস ওয়াই কে গুণ করলে হবে -ky ইকুয়ালস টু 0, তাই তো? এরকম। আচ্ছা, তাহলে ওয়াই এর সহগ হচ্ছে -k, এটাকে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে k/2। এইটা কোন রেখার উপরে আছে বলো তো? এইটা আছে এই রেখাটার উপরে, এবং যেই রেখাটা হচ্ছে y ইকুয়াল টু 2x, এই রেখার উপরে আছে। তাহলে এই বিন্দুটা আমি ওখানে বসাবো, y এর জায়গায় বসাও, y ইকুয়াল টু 2x এর উপরে আছে। সো y এর জায়গায় বসাবা k/2, এবং 2 ইন্টু x এর জায়গায় বসা হচ্ছে 5 মাইনাস k। সো এখান থেকে তুমি যদি সমাধান করো কত আসে বলো? k ইকুয়ালস টু 5 দুগুণে 10 দুগুণে 20 মাইনাস 2k, 2 দুগুণে 4k, 5k ইকুয়ালস টু 20, 5k ইকুয়ালস টু 20 মানে k এর ভ্যালু হচ্ছে 4। এখান থেকে k এর ভ্যালু আসবে 4। k এর ভ্যালু যদি 4 আসে, 4 তুমি বসাবা এইখানে। এক কাজ করো, এখানে না বসায় এখানে বসো। এখানে বসালে তোমার সুন্দর মতো বৃত্তের সমীকরণটা চলে আসবে। ওকে, সো বৃত্তের সমীকরণটা কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 4 যদি বসাও তাহলে -2x মাইনাস 4y, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x মাইনাস 4y ইকুয়ালস টু 0, এরকম আসবে বৃত্তটা, তাই তো? এরপরে পরের প্রশ্নটা বলো। এই যে বৃত্তটা আমরা পাইলাম, সেই বৃত্তটার 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে।
তাহলে বৃত্তের পরিধিস্থ একটা বিন্দু জানা আছে 2,4, পরিধিস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে পারি আমরা। 2,4 বিন্দুতে 2,4টাকে আসলে পরিধিস্থ, একটু চেক করো, 2a² আর এখানে 2 বসালে 4 কাটাকাটি গেল, 4a² আর ওখানে 4 বসালে কাটাকাটি গেল। ওকে ফাইন। তাহলে বিন্দুগামী স্পর্শক, বিন্দুগামী স্পর্শক কি হবে? x² এর জায়গায় বসাবো x(x1), y² এর জায়গায় বসাবো y(y1), x এর জায়গায় বসাবো x + x1/2, y এর জায়গায় y + y1/2। এই চেঞ্জটা যদি করো তাহলে একটা বৃত্তের সমীকরণ কনভার্ট হয়ে যাবে স্পর্শকের সমীকরণে। বাট তোমাকে এনশিওর করতে হবে যে বিন্দুটা পরিধিতে আছে, বিন্দুটা অবভিয়াসলি পরিধিতে আছে। সো এখানে আমার স্পর্শকই আসবে, পরিধিতে না থাকলে অন্য কিছু আসবে, স্পর্শজায়ের সমীকরণ আসতো, ঠিক আছে? ওকে, সো এখানে বিন্দু দিয়ে এটা বসাও, বসালে আস্তে আস্তে 2x, 4 বসালে 4y, x এর জায়গায় বসাও x + 2/2, y এর জায়গায় বসাও y + 4/2, এটা ইকুয়ালস টু 0। তাহলে 2x + 4y, 2 2 কাটা, -x - 2 -2y, এখানে 2, তাহলে -8 ইকুয়ালস টু 0। তাহলে 2x থেকে x বাদ দিলে x, 4y থেকে -2y বাদ দিলে +2y, -2 -8, তাহলে -10 equals to 0, and that will be our answer. Okay, next. H, K বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ওই বৃত্তটার উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে H, K বিন্দু সঞ্চারপথের সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে। খুবই সহজ একটা অঙ্ক, জাস্ট H, K থেকে এটার স্পর্শকের দৈর্ঘ্যটা বের করবা। কিভাবে বের করে? স্কয়ার রুট দিয়ে বিন্দুটা দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করতে হবে, ঠিক আছে? তাহলে H, K থেকে আমি যদি এটার স্পর্শকের দৈর্ঘ্য বের করি, সেটা হবে স্কয়ার রুট অফ x এর জায়গায় h বসাও, y এর জায়গায় k বসাও, h² + k² - 12, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। খেয়াল রাখতে হবে বৃত্তের সমীকরণে x² y² সহগ হতে হবে 1, সহগ যদি 1 না হয় তাহলে সূত্র খাটবে না। তাহলে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে x² এবং y² এর সহগটাকে 1 বানানো। ওকে, সেটা পাইলাম। H, K থেকে ওই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কি হবে? সেটা হচ্ছে h² + k² + 5h + 5k। এখন বলছে যে এইটার দ্বিগুণ হচ্ছে গিয়ে এইটা, তাই তো? তাহলে সামনে একটা 2 দিয়ে দাও, বর্গ করে দাও, k² - 12, 4 × h², একবারই গুণ করি, 4h², 4y², 4 × 5 = 20h, 4 × 5 = 20k। তাহলে কত আসতেছে? 3h² 3k² + 20h 20k -12 ওই সাইডে যে হবে +12 = 0। তাহলে সঞ্চার পথটা কি হবে? সঞ্চার পথ, দেখো উত্তেজনার বসে এটাকে অ্যান্সার লিখে দিয়ে আসো না, এটা কিন্তু জাস্ট একটা সমীকরণ। সঞ্চার পথ বলতে গেলে তোমাকে কিন্তু xy এর মাধ্যমে লিখতে হবে। তাহলে h এবং k কে xy দিয়ে রিপ্লেস করো, 3x² + 3y² + 20x + 20y + 12 equals to 0. That will be our answer. বৃত্তের সমীকরণ, রাইট? সঞ্চারপথের সমীকরণ চাইছে, কিসের সমীকরণ সেটা জানতে চাই নাই। সো এই পর্যন্ত লিখে আমরা চলে আসব নেক্সট। 14,8 কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তকে এত বৃত্ত স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় করো। এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এই বৃত্তটা স্পর্শ করছে, কিভাবে স্পর্শ করছে সেটা বলে নাই। যদি কিভাবে স্পর্শ করে বলা না থাকে তাহলে দুইটা কেস নিয়ে আলোচনা করতে হবে, এক হচ্ছে বহিঃস্পর্শ, সেকেন্ড হচ্ছে অন্তঃস্পর্শ, দুইটাই আলোচনা করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের দুই কেসে সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট কেস কি বলতেছে? ফার্স্ট কেস বলতেছে সাপোজ এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, ধরা যাক যে এরা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলো। আচ্ছা, যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে সেন্টার টু সেন্টার ডিসটেন্স হবে রেডিয়াসের যোগফলের সমান r1 r2 c1 c2। আচ্ছা, একটার কেন্দ্র আমাদেরকে দেওয়া আছে, একটার কেন্দ্র হচ্ছে 14,8। তাহলে ধরা যাক এটা হচ্ছে 14,8। তাহলে
R1টা আমরা জানি না, যেটা 14,8 ধরলাম সেটা ব্যাসার্ধ আমরা জানি না। দ্বিতীয় আর একটা বৃত্ত আছে, সেটার কেন্দ্র ব্যাসার্ধ সবই জানি। তাহলে ধরা যাক এটা হচ্ছে C2, তাহলে C2 কত, কেন্দ্র হচ্ছে কি আমার 2,3 এবং আর কত হবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 12, তাহলে 12 আর 9 কত হয়, 12 আর 9 21, 21 আর 4 হচ্ছে 25, 25 এর বর্গমূল হচ্ছে 5, এটা হচ্ছে 5। R2 এর ভ্যালু আমরা জানি এটা হচ্ছে 5 এবং C2 এর ভ্যালু আমরা জানি C2 হচ্ছে কি তোমার 2,3, এটা হচ্ছে 2,3। ওকে, সো যেহেতু এটা বহিস্থভাবে স্পর্শ করছে, এটার ক্ষেত্রে কি হবে C1 C2 ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2। এখান থেকে তুমি C1 C2 বের করো আগে। C1 C2 হচ্ছে তোমার 14 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 3 হোল স্কোয়ার সমান সমান R1 জানি না, R2 হচ্ছে গিয়ে 5, তাহলে এটা হচ্ছে 12 আর এটা 5, 12 5 থাকলে 13 হয়, তাই তো? এটা হচ্ছে 13, R1 5, R1 এর ভ্যালুটা আসতেছে কত, 13 থেকে 5 বাদ দিলে থাকে 7, 8 থেকে 8 5 13, হ্যাঁ 8 থেকে, তাই তো? এটা কি 5 12 13 হইলো, 12 স্কোয়ার আর হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার 12 স্কোয়ার তো 13ই হয়। ওকে, সো এটা হচ্ছে কি 8, তাহলে রেডিয়াস 1 হয়ে গেল আমার 8। যদি 8 হয় তাহলে এখন দেখো এই সেকেন্ড বৃত্তটার কেন্দ্র জানি, ব্যাসার্ধটা বের করে ফেললাম, তাহলে এটা সমীকরণটা আমরা বের করতে পারবো। সমীকরণটা হবে x মাইনাস 14 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়ালস টু 8 স্কোয়ার, এটা একটা অ্যান্সার। আবার সেকেন্ড কেস নিয়েও আমাদেরকে আলোচনা করতে হবে। সেকেন্ড কেসটা হচ্ছে গিয়ে কি, সেকেন্ড কেসটা হচ্ছে গিয়ে একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত অন্তঃস্পর্শ করছে, অন্তঃস্পর্শ করছে। অন্তঃস্পর্শ যদি করে, ধরা যাক এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, C1 থেকে C2 এর দূরত্ব হচ্ছে R1 এবং R2 এর ডিফারেন্স, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। C1 C2 তে চেঞ্জ হচ্ছে না, C1 C2 সেম থাকতেছে, C1 C2 আমাদের 13 ছিল 13ই আছে। ধরা যাক R1 আমরা জানি না, R1 মাইনাস R2 দিই, ঠিক আছে? R1 মাইনাস R2 দিলে কি হচ্ছে, যোগ হচ্ছে। 5 মাইনাস R1 দিলে অ্যাকচুয়ালি কি হতো, 5 মাইনাস R1 দিলে R1 এর ভ্যালুটা নেগেটিভ চলে আসতো, নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না, যেইভাবে বিয়োগ করলে পজিটিভ হয় সেইভাবে বিয়োগ করতে হবে। সো আমরা ওটা করলাম না, আমরা R1 থেকে 5 বিয়োগ দিলাম, তাহলে এটা করলে R1 এর ভ্যালুটা আসতেছে 18। তাহলে এই ক্ষেত্রে সার্কেলটা হবে কত, x মাইনাস, সেন্টার তো চেঞ্জ হচ্ছে না, এই পোর্শনটা সেম থাকতেছে, তাহলে x মাইনাস 14 হোল স্কোয়ার y মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়ালস টু 18 স্কোয়ার, and this is another answer. ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, এটা সম্ভবত লাস্ট অঙ্ক। মূল বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই রেখাকে স্পর্শ করে এবং যার একটি ব্যাসের সমীকরণ y = 3x। খুবই ফাইন, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তা আমরা জানি যে মূল বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণে কি হয়, c এর ভ্যালু 0 হয়। তাহলে এটা তুমি এইভাবে লিখতে পারো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু 0। সি এর ভ্যালুটাকে আমরা 0 ধরে নিলাম, ঠিক আছে? তাহলে দুইটা ভেরিয়েবল থাকলো, সি অলরেডি 0 হয়ে গেছে, ভেরিয়েবল থাকতেছে দুইটা, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে এফ। তাহলে দুইটা ভেরিয়েবল, দুইটা কন্ডিশন লাগবে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি বলছে, যা ওই রেখাটাকে স্পর্শ করছে, স্পর্শ করলে কি হবে, ব্যাসার্ধের সমান হবে গিয়ে তোমার কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, তাহলে এটা একটা কন্ডিশন। এবং সেকেন্ড কন্ডিশন বলছে যে ব্যাসের সমীকরণ দেওয়া আছে, ব্যাসের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে কেন্দ্র দিয়ে আমি ব্যাসের সমীকরণকে সিদ্ধ করতে পারবো, এখান থেকে আরেকটা কন্ডিশন আসবে। সো দুই কন্ডিশন থেকে দুইটা সমীকরণ আসবে, জি এবং এফ সমাধান করতে হবে, সমাধান করে এখানে বসলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এর কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে কি তোমার মাইনাস জি কমা মাইনাস এফ, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে কি তোমার √g² প্লাস f² মাইনাস সি, বাট সি এর ভ্যালু যেহেতু 0 সো এটা আমার লাগতেছে না। এখন বলছে যে কেন্দ্র থেকে ওই রেখাটার লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, যেহেতু রেখাটা হচ্ছে একটা স্পর্শক। তাহলে মাইনাস জি হতে, মাইনাস জি মাইনাস এফ থেকে ওটা লম্ব দূরত্ব বের করো। তার আগে এক কাজ করো, মাইনাস জি মাইনাস এফ তুমি এইখানে বসাও, এইখানে বসাও। এটাও তো একটা ইকুয়েশন, যেহেতু এটা ব্যাসের সমীকরণ, তাহলে বিন্দু দিয়ে কেন্দ্র দিয়ে তুমি ব্যাসকে সিদ্ধ করতে পারো। সিদ্ধ করলে তোমার চলে আসতেছে মাইনাস এফ, এটা সমান 3 ইন্টু মাইনাস জি, তাহলে মাইনাস মাইনাস চলে গেল, এফ এর ভ্যালুটা চলে আসতেছে 3g।
এটা একটা সমীকরণ। এবার মাইনাস জি মাইনাস এফ থেকে তুমি ওই রেখাটার লম্ব দূরত্ব বের করো, এক্স প্লাস 3y মাইনাস 20 ইকুয়ালস টু 0। এইটার যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে আর এর সমান। দ্যাট মিনস মাইনাস জি মাইনাস 3f মাইনাস 20 ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা সমান সমান হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাই তো? আচ্ছা, আমরা এফ এর ভ্যালুগুলো বসাই। এফ এর ভ্যালু হচ্ছে 3g, সো এখানে যদি 3g বসাও তাহলে 3 দিকে 9g আর মাইনাস জি, তার মানে 10g, মাইনাস 10g মাইনাস 20, মাইনাসটাকে হটাও, তাহলে তোমার থাকতেছে 10g প্লাস 20, 10g প্লাস 20। আর কি আসতেছে বলো? এফ এর জায়গায় যদি 3g বসাও, 3g বসালে 9g স্কোয়ার জি স্কোয়ার, তার মানে হচ্ছে 10g স্কোয়ার, তাহলে √10 মডুলাস অফ জি, ঠিক আছে? স্কোয়ার রুট অফ জি স্কোয়ার মানে মডুলাস অফ জি, জি স্কোয়ার মানে মডুলাস অফ জি, কারণ আমরা জানি না জি পজিটিভ হবে না নেগেটিভ হবে, যেন মডুলাসটা দিতে হবে। আর কি হবে, এইখানে একটা √10 আছে, সেই √10টাও কিন্তু এই সাইডে যে গুণ হবে, সো এখানে আরো একটা √10 আছে। ওকে, তাহলে সমাধান করলে কি আসতেছে বলো? সমাধান করলে এটা অ্যাকচুয়ালি 10 হয়, আর এখান থেকে 10 কমন নিয়ে যদি কাটাকাটি করে দাও, তাহলে কি আসবে? এখান থেকে আসবে g+2, এটা সমান সমান আসবে, এটা উঠে গেছে, আছে মডুলাস অফ জি। আমি যদি বর্গ করে দিই, দিলে আসতেছে জি স্কোয়ার প্লাস 4g প্লাস 4 সমান সমান জি স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে জি এর ভ্যালু আসতেছে -1, জি এর ভ্যালু -1, জি এর ভ্যালু যদি -1 আসে, তাহলে এটাকে যদি এখানে বসাও, তাহলে এফ এর ভ্যালু আসবে -3। ওকে, তাহলে জি পাইলাম, এফ পাইলাম। প্রশ্ন কি বলছে? বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে বৃত্তের সমীকরণ বের করে, এটাকে তুমি, এটা 1 দিছো, এটাকে 1 দাও, এটাকে 2 দাও, তাহলে 1 নম্বরে বসাও। 1 নম্বর থেকে কি পাবা? 1 হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x। আর কি বাবা? এফ এর জায়গায় যদি -3 বসে, তাহলে -6y, -6y ইকুয়ালস টু 0, অ্যান্ড দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ওকে, আরো আছে? আর নেই। আচ্ছা, সো এইখানে এই গেল মোটামুটি তোমার 10টা প্রশ্ন আমরা দেখলাম, উইকলির 10টা প্রশ্ন, এবং আরো কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো কাইন্ড অফ এই প্রশ্নগুলারই মতো আর কি। তো সেজন্যই সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম না। তো এই তো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আমরা কিন্তু কিছু অ্যাডভান্স প্রবলেমও করাই, সেই প্রবলেমগুলো তুমি আমার চ্যানেলে পেয়ে যাবা। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমার অ্যাডমিশন জার্নিটা আরও বেশি স্মুথ হবে, সুন্দর সুন্দর কিছু কনসেপ্ট জানতে পারবা। ওকে, অল দ্য বেস্ট।